আসসালামু আলাইকুম। আমরা আজকে গত দিনের মতোই আর এক দল মেধাবী এবং আর এক দল চৌকস ছাত্রছাত্রীদের সাথে তাদের সাফল্য গাথা নিয়ে কথা বলবো এবং আমরা তাদের অভিজ্ঞতাগুলো শুনবো। আমরা তাদের থেকে জানবো তারা কিভাবে টপ করেছে, তারা কিভাবে তাদের এই পড়াশোনার সংগ্রামকে কিভাবে একটা সাফল্য গাথায় রূপ দিতে পেরেছে। তো সব সময় আমরা চেষ্টা করি যে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা যেন ভালো রেজাল্ট করে। তো তারা যখন ভালো রেজাল্ট করে তখন আসলে আমাদের থেকে আর মনে হয় না কেউ উচ্ছ্বসিত হয়, বাবা মা, তাদের বাবা মা এবং আমরাই কিন্তু সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হই। তো সেই উচ্ছ্বাসের একটা রিফ্লেকশন বা প্রতিফলন দেখানোর জন্যই আমরা মূলত এই লাইভটার আয়োজন করি, যেখানে আমরা আমাদের সারা বাংলাদেশ থেকে যারা যারা ভালো রেজাল্ট করে, যে সমস্ত ছাত্রছাত্রীরা খুব সুন্দর রেজাল্ট করে তাদের বাবা মার মুখ উজ্জ্বল করে, আমাদের মুখ উজ্জ্বল করে, সর্বোপরি তাদের সমস্ত শুভাকাঙ্ক্ষীদের মুখ উজ্জ্বল করে, তাদের সাথে আমরা কথা বলবো। তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা জানবো যে তারা আসলে কিভাবে তাদের এই সাফল্য গাথাটাকে আমাদের সামনে মানে উপস্থাপন করেছে এবং তারা অন্যদের জন্য কিভাবে অনুপ্রেরণা হতে পারে, সেটাও আমরা আজকে তাদের মুখ থেকেই শুনবো। যাই হোক, আমরা প্রথমেই চলে যাব অহনা অরুণিমা সরকারের কাছে। অহনা অরুণিমা সরকার, তুমি একটু কি তোমার ক্যামেরাটা অন করবে? আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই, তোমার অভিজ্ঞতা শুনতে চাই। অহনা অরুণিমা সরকার। আচ্ছা, কোনো একটা কারণে হয়তো ওকে পাওয়া যাচ্ছে না। আমরা তানজিমের কাছে চলে যাব। তানজিম, তুমি কি আছো? তানজিম আহমেদ। তানজিম আহমেদ। তানজিম, তুমি কি আছো? আর তোমাদের কথা শোনা যাচ্ছে না, আমরা তোমাকে দেখতেও পাচ্ছি না। যাও, আমরা এবার নসিম নসিম তাসনিম আভার কাছে যাব। আভা, তুমি কি আছো? নসিম তাসনিম আভা, তুমি কি আছো? সাবকাত, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? সামিয়া, জি ভাইয়া, তোমার কি আপনার আমার কথা? কথা শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি ওদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। নসিম তাসনিম আভা, তানজিম আহমেদ, অহনা অরুণিমা সরকার, ওদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না আসলে। কোনো যান্ত্রিক গোলযোগের কারণে এরকম হলো কিনা আমি আসলে ঠিক বুঝতে পারছি না। নওশিন তাসনিম আভা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তানজিম আহমেদ, আমার কথা শুনতে পাচ্ছ? অরুণিমা, আমাদের তিনজন ছাত্রছাত্রীর কারোর সাথেই আমরা আপাতত যোগাযোগটা। তানজিম আহমেদ, নওশিন তাসনিম আভা। হ্যাঁ, এখন হয়েছে। এতক্ষণ আনমিউট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, এখন কি আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
সো হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ এখন, আভা? হ্যাঁ। আচ্ছা। সো তোমার সাথে তো আমরা এর আগে কথা বলেছি, তো আমরা আবার তোমার কাছ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে যে, এক নাম্বার, এই যে তুমি তোমার স্কুলের মধ্যে একটা চ্যালেঞ্জিং অবস্থা থেকে নিজেকে একটা সুন্দর অবস্থানে নিয়ে এসেছো, এই জায়গার গল্পটা আমরা তোমার কাছ থেকে প্রথম থেকে শুনতে চাই। প্রথম থেকে, আচ্ছা। আমি আমার হ্যাঁ। স্কুলে হচ্ছে প্রথম দিকে শুরুর দিকে মানে ক্লাস 7 পর্যন্ত কোনো প্রাইভেট টিচার বা কারোর কাছে পড়াশোনা করিনি। আমার আব্বু আর হচ্ছে আম্মুর কাছে মানে পড়াশোনা করছে, আর হচ্ছে এই পর্যন্ত মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু ক্লাসের মধ্যে। তারপর আহ সেপ্টেম্বর আর আগস্ট মাসের দিকে হচ্ছে 10 মিনিটসে ভর্তি হয়েছি। তারপর ওইখান থেকে পড়াশোনা করে তারপরে ওইখানে সাজেশন গুলো নিয়ে তারপরে হচ্ছে আম, পড়াশোনা করছে, আর পরীক্ষার আগে হচ্ছে ওইগুলো রিভাইজ দিয়েছি। তারপর মানে ভালো একটা ফলাফল করেছে। আচ্ছা, এই যে তোমার পড়াশোনার যে যাত্রাটার কথা তুমি বললে, তো এর আগে পড়াশোনা বাদ দিয়ে একটু আমরা অন্য কোয়েশ্চেন করি। পড়াশোনার পাশাপাশি আর কি করতে তোমার ভালো লাগে? আমার বিভিন্ন ধরনের বই পড়তে ভালো লাগে। কি ধরনের বই তুমি পড়ো? কোন ধরনের বই তোমার জন্য মনে হয় যে খুব এনজয়েবল? যেমন বিভিন্ন মানে মানুষের জীবনী, যেমন 100 মনীষীর গল্প, তারপরে হচ্ছে একটা মেয়ের জীবন কাহিনী, 7 কাহিনী, এগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, যেখান থেকে আচ্ছা, অনুপ্রেরণা পাবো। অনুপ্রেরণা পাওয়ার মতো। আচ্ছা, তো এখন এমন কোনো গল্প আছে যেটা তোমার জীবনে খুব বেশি অনুপ্রেরণার কারণ হয়েছে? হ্যাঁ, 7 কাহন। ওইটা একটা সাতকাহন, মেয়ে সাতকাহন। ছিল যে অনেক হুম। সংগ্রাম করে তারপরে একসময় অনেক বড় হতে পেরেছে। আচ্ছা, আর অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা তোমার পছন্দ? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন আর্ট, আমি বিভিন্ন ধরনের মানে ইউটিউব দেখে বাই করে আমি নিজে একটা মক্কার ছবি আর্ট করছি। আচ্ছা আচ্ছা, তুমি আঁকাআঁকি করতে পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, খেলাধুলার ব্যাপারে কি রকম? খেলাধুলা করো, কোনো খেলাধুলা? হ্যাঁ, স্কুলে আমরা খেলাধুলা করছি। তারপরে যে আমার ফেভারিট খেলা হচ্ছে ফুটবল। তোমার ফেভারিট খেলা ফুটবল? আচ্ছা, কোনো প্রিয় দল? আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। তোমার প্রিয় দল ব্রাজিল? বাসা সবাই কি ব্রাজিল করে? না, আমার ছোট বোন আর্জেন্টিনা, আর আর আমার ছোট বাবা বোন হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল। তুমি ব্রাজিল। আর তুমি ব্রাজিল, আর তোমার বাবা ব্রাজিল, তোমার মা? আমার আম্মু হচ্ছে বাংলাদেশ, ওনে হচ্ছে কোনো দলের না, শুধু বাংলাদেশের পক্ষে। আচ্ছা, হোপফুলি বাংলাদেশও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, তখন তোমার মায়ের জন্য সাপোর্ট করাটা অনেক সুবিধার হবে, কারণ বাংলাদেশ তো এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবল খেলছে না। যাই হোক, তো আচ্ছা, তোমার মতো যদি কেউ ভালো রেজাল্ট করতে চায়, তোমার কাছ থেকে, তোমার মাধ্যমে আমরা জানতে চাই তুমি কাউকে খুব ভালো রেজাল্ট করার জন্য কি কি উপদেশ দিতে পারো? কোনগুলো বিষয় মাথায় রাখলে তোমার মনে হয় যে তার রেজাল্টটা খুব ভালো হবে? প্রথমে হচ্ছে পরিশ্রম, যেটা আমাদের টিচাররাও বলে যে অনেক পরিশ্রম করতে হবে। যেমন 10 মিনিটস তো একজন টিচার বলেছে যে মানে আল্লাহর ইচ্ছা থাকতে হবে আর হচ্ছে পরিশ্রম 100% থাকতে হবে, তাহলে হচ্ছে সে অনেক বড় কিছু হতে পারবে। আর নিজের চেষ্টা তো অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এখন বলো আর আল্লাহর ইচ্ছা কতটুকু, আল্লাহর ইচ্ছা কতটুকু আর পরিশ্রমের পরিমাণ কতটুকু? হ্যাঁ, বলো তো, বলো। আল্লাহর ইচ্ছা এবং তোমার পরিশ্রম, এই দুইটার অনুপাত কতটুকু হইতে হবে? কতটুকু চেষ্টা 100তে করলে 100, তোমার? মানে দুইটাতেই হচ্ছে 100 হতে হবে। রাইট। তুমি যখন চেষ্টা করবা তখন তুমি দেখবা যে তোমার জন্য সবকিছু অনেক ইজি হয়ে গিয়েছে। আর যখন তুমি চেষ্টা করবা না, সবসময় আল্লাহর কথা বলবা যে আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, আল্লাহ তাদেরকেই হেল্প করে যারা নিজেরা চেষ্টা করে। পরিশ্রম করতে হবে। ঠিক আছে? যাই হোক, এইবার আমি তোমাকে একটু অন্য রকমের কোয়েশ্চেন করি। তুমি তো অনলাইনে ক্লাস করেছো, তাই না? অনলাইনে ক্লাস করতে গিয়ে তোমার কাছে কোন কোন বিষয়গুলো মনে হয়েছে যে এই জিনিসগুলো যদি আমার সাথে থাকতো তাহলে আমার খুব ভালো হতো? বিভিন্ন ধরনের নোটস থাকলে মানে সহজ হতো, তাহলে মানে সারাক্ষণ মোবাইলের দিকে তাকায় থাকতে হয় না। তার মানে তোমার সাথে যদি একটা কোনো হার্ড ডকুমেন্ট বা হার্ড কপি যদি থাকতো, সেটা হইতে পারে নোট, সেটা হইতে পারে একটা বুক,
সেটা হতে পারে একটা গাইড, যে কোনো কিছু হোক, মানে তোমার ক্লাসের সাথে একটা তোমার সহযাত্রী, কম্প্যানিয়নশিপ টাইপ, তাই তো? এরকম যদি কিছু হুম। থাকতো তাহলে খুব ভালো হতো, রাইট? আচ্ছা, এই ধরনের বইগুলাতে তুমি আসলে কি ধরনের জিনিসপত্র থাকবে বলে তোমার মনে হয়, বা কোন ধরনের জিনিসপত্রগুলো তোমার থাকলে মনে হয় যে এই বইটা খুব ভালো হবে? বইতে বিভিন্ন মানে শিক্ষক যে সব কথা বলে তার সাথে হালকা একটু সামঞ্জস্যপূর্ণ, মানে যেটা সব ধরনের স্টুডেন্টরাই বুঝতে পারবে এরকম। মানে একটু পরীক্ষা সেন্ট্রিক পড়াশোনার টপিক, হ্যাঁ। একটু ছোট করে লেখা, কিছু পরীক্ষার আসার মতো কোয়েশ্চেন, কিছু গুরুত্বপূর্ণ টপিককে হাইলাইট করে রাখা, এগুলো জিনিসের কথা বলছো, তাই তো? ইফ আই এম হুম। নট রং। আচ্ছা, ঠিক আছে। আর কি মনে হয় যে কোন কোন জিনিসগুলো তোমার অনলাইন ক্লাসের জন্য একটা বাধা, বা কোন কোন বিষয় অনলাইন ক্লাসগুলো করার সময় তোমাকে সামহাও মনে হয় যে একটু ডিস্টার্ব করে, কোন কোন বিষয়গুলো? বিভিন্ন মানে নেটওয়ার্কের সমস্যা হলে আমি অনেক রাগ হয়ে যাই যে ক্লাসের মাঝখানে বন্ধ হয়ে যায়। নেটওয়ার্কের সমস্যা হয়? আচ্ছা, তুমি কি মোবাইল ইন্টারনেট ব্যবহার করো? মানে মোবাইল ইন্টারনেট বলতে তুমি কি গ্রামীণ ফোন বা অন্যান্য যে সমস্ত আহ, তোমার ইন্টারনেট প্রোভাইডার মোবাইল সংযোগগুলো আছে সেগুলো ব্যবহার করো, নাকি তোমার লোকাল ইন্টারনেট সার্ভিস নাও, কোনটা? দুইটাই ব্যবহার করে, যখন কারেন্ট থাকে না তখন তো মানে মানে এমবি ব্যবহার আচ্ছা। করতে হয়, আর যখন কারেন্ট থাকে হুম। তখন ওয়াইফাই ব্যবহার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই ইন্টারনেট ব্যবহার কি শুধু ক্লাসের জন্যই করা হয়, নাকি অন্যান্য বিষয়গুলো আছে? একটু গেম খেলা, একটু ফেসবুকিং, একটু ইউটিউব দেখা, একটু রিলস দেখা, এরকম কিছু? করিস না, এই জন্য কল দিছে। হ্যাঁ, হ্যাঁ। আভা, হুম। শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পেরেছো আমি কি জিজ্ঞেস করেছি? হ্যাঁ। কি এখন বলতেছো না কেন? চুপ করে আছো কেন? মাইর দিবে কেউ? না, বকা দিবে? মাঝে মাঝে হচ্ছে বিকালের দিকে ইউজ করা হয়, মানে সব সময় না, বিকালের শুধু দিকে ইউজ করা বিকালের হয়? দিকে হচ্ছে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, বিকালের দিকে ইউজ করা হয়। তো বিকালের দিকে তুমি অনলাইনে কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পছন্দ করো? বিভিন্ন ধরনের হচ্ছে খেলাধুলা, মানে বিভিন্ন ধরনের খেলাধুলারই, তারপর হচ্ছে শর্টস দেখি, তারপরে যে মুনজিরিনের মাঝে মাঝে ইংলিশ দেখি, আবার মাঝে মাঝে হচ্ছে আহ বিভিন্ন ধরনের ছবি টবি দেখি এগুলো। মঞ্জুরি নাফুর ইয়ে দেখো, মানে হ্যাঁ। ইংলিশের যে লেকচার গুলো আছে সেগুলো দেখো? আয়মান ভাইটা দেখো না? হ্যাঁ, ওই যে স্টুডেন্ট হ্যাক গুলো দেখে। কারটা বেশি দেখো, মঞ্জুরি নাফুর না আয়মান ভাইয়া? মুনজিরিন আপুরটাই বেশি দেখা হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে মঞ্জুরি নাফুর পপুলারিটি তোমার কাছে আয়মান ভাইয়ের থেকে বেশি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমার মাথা দুলায়। আচ্ছা, ঠিক আছে, ওকে, জেনে রাখলাম, খুব ভালো। যাই হোক, তারপর আর তোমার বাসার সবাই, তখন তুমি ধরো যখন মোবাইলটা ইউজ করো, তুমি তো নিশ্চয়ই বাবা বা মায়ের মোবাইলটা ইউজ করো, রাইট? হ্যাঁ। যখন তুমি মোবাইল ইউজ করো তখন তোমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররা, মানে যার মোবাইল তুমি ইউজ করছো, হয়তো বাবার মোবাইল বা হয়তো মার মোবাইল, যখন ইউজ করছো তখন তারা কি করেন? তখন তারা বিভিন্ন ধরনের কাজ করে, আবার মাঝে মাঝে আমার সাথে দেখে। মুনজিরিন আচ্ছা, আপুর তোমার সাথে ভিডিও বসে গুলো আমার সাথে দেখে। ক্লাস যখন করো তখন 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 সাথে হচ্ছে দেখে? না, তখন হচ্ছে আমি নিজে নিজেই করি, আর আম্মুরা হচ্ছে অন্য ঘরে যায়। ও আচ্ছা, তুমি ক্লাস করার সময় তোমাকে ডিস্টার্ব করে না? তার মানে হুম। তোমার ক্লাসের প্রতি সিরিয়াসনেস এবং ডেডিকেশন সম্পর্কে সবাই বেশ ভালো মতোই অবগত, তাই তো? ওকে, গুড, কুল, ঠিক আছে। তো নসীন, তুমি তোমার যারা সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? তাদের কি করলে উদ্দেশ্যে, তারা হ্যাঁ, ভালো? তাদের হ্যাঁ। কেউ কেউ আছে হচ্ছে আমাকে মানে ভালো করার জন্য ইন্সপায়ার দেয়, আবার কেউ কেউ আছে হচ্ছে আমাকে মানে দমায় ফেলার জন্য, বা আমাকে মানে নিচে নামানোর জন্য হচ্ছে আমাকে মানে খারাপ কথা মানে শোনায় যে যাতে আমি দুর্বল হয়ে যায়। আচ্ছা, যারা খারাপ কথা শোনায় তারা সারা জীবনই শোনাবে, এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না, এবং এটা নিয়ে আমরা বেশি চিন্তাও করবো না। আমরা আমাদের বিরুদ্ধে বা মানে আমাদের বিপক্ষে যখন কেউ নেতিবাচক কথাবার্তা বলবে, আমরা ঠিক তুমি যে কাজটা একটু আগে বা আজ এই বছর করেছো, যে তুমি তোমার রেজাল্ট দিয়ে সবাইকে জবাব দিয়েছো, আমরা আমাদের কাজের মাধ্যমে সেই জবাবটা দিব, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। নসীম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এই অনেক রাতে
আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করব তুমি সামনের বছর এর থেকেও আরো ভালো রেজাল্ট করবা। তোমার হাসিটা এর থেকেও অনেক বড় হবে, লম্বা হবে, এবং তোমার পরিবারের সবাই তোমার খুশিতে একসাথে সবাই আমাদের সাথে সেলিব্রেট করবে। ঠিক আছে নওশিন, ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া তুমি থাকো, করবেন আমরা আমার বাদ বাকিদের, আমরা সব সময় দোয়া করি। আমরা সব সময় দোয়া করি, আমাদের আসলে দোয়ার কোনো শেষ নেই। ওই একটা জিনিসই আছে আমাদেরকে দেয়া, আমাদের দেয়ার মতো। আমরা তো আসলে ওই যে বলে না হতদরিদ্র শিক্ষক, তো আমরা তো সেই সমাজের অংশ। তো আমাদের আসলে দোয়া ছাড়া দেওয়ার কিছু নেই। তো আমরা দোয়াই দিব ইনশাল্লাহ। এবং আমরা অনেক অনেক দোয়া করি যে তোমরা যেন অনেক ভালো হও। আচ্ছা, এবার আমরা চলে যাব তানজিমের কাছে। তানজিম, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ এই সময় তোমাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো তানজিম, তোমার রেজাল্টের ব্যাপারটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতা। অ্যাকচুয়ালি যখন আমাদের দেশে এরকম একটা পরিস্থিতির পরে যখন আমাদের কারিকুলামটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ওই সময় একটু নার্ভাস ফিল হচ্ছিল যে অনেকদিন পরে এরকম একটা পরীক্ষা দিব বা পরীক্ষা দেওয়ার জন্য বছরের প্রথম থেকে রেডি ছিলাম না। তো সেই অনুযায়ী অনেক পরিশ্রম করা হয়েছে, বাট রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এক্সপেকটেশন যেটা করছিলাম ওইটার প্রায় কাছাকাছি আসছে, কিন্তু দু একটা সাবজেক্টের জন্য আর কি পুরোপুরি ফিল আপটা হয়নি। বাট যেটা হয়েছে ভালোই হয়েছে। এই কম সময়ের মধ্যে যা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞ এটি। কোন কোন সাবজেক্ট গুলোর জন্য তোমার মনে হচ্ছে যে তোমার রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী হয়নি? একটা সাবজেক্ট আছে ওয়েলবিং, আরেকটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, ওয়েলবিং। ওয়েলবিং ইজ অ্যাকচুয়ালি পুটিং আ বার ফর ইয়োর ওয়েলবিং, রাইট? যাই হোক, এনিওয়েজ কোনো ব্যাপার না, সামনের বছর এগুলোতেও তুমি ভালো করবা। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, আহ তোমার পড়াশোনা ছাড়া অন্য কোন খেলাধুলা বা কোন অ্যাক্টিভিটিটা সবথেকে বেশি ভালো লাগে? খেলাধুলা, পড়াশোনা ছাড়াও অন্য যে অ্যাক্টিভিটি গুলা ভালো লাগে ওর মধ্যে রয়েছে যে আমি ভীষণ লিখতে পছন্দ করি। যেমন অবসর টাইমে মাঝে মধ্যে কবিতা লেখা হয় বা গল্প লেখা হয়। আবার অনেক সময় আছে যে আমাদের স্কুলে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর আয়োজন করা হয়। যেমন এর মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে ডিবেটিং। এই জিনিসটা আমার কাছে অনেক প্রিয়। বাট আনলাকিলি ডিবেট করতে গিয়ে একবার ভালোই হয়েছিল, ফাইনালে গিয়ে হেরে গেছিলাম। তো এই জিনিসটা আমার কাছে আজও মানে খারাপ লাগে। তো এগুলাই আমার কাছে মূলত বেশি পড়াশোনার ব্যতীত বেশি ভালো লাগে। তাছাড়া খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল এবং ক্রিকেট। এগুলা এই সব মানে খেলাধুলা অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, ডিবেটিং প্র্যাকটিস, তাছাড়া এই লেখা, বিভিন্ন কিছু লেখা যেমন কবিতা, গল্প, এগুলো আর কি অবসর টাইমে পড়াশোনা ব্যতীত করতে আর কি বেশি অভ্যস্ত বা ভালো ভালো লাগে বেশি। আচ্ছা, তানজিম, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, তুমি বললে যে তুমি ডিবেট করো, ডিবেট করতে তোমার ভালোই লাগে, কিন্তু একবার তুমি হেরে গিয়েছো বলে তোমার খুব খারাপ লেগেছে। আমার প্রশ্নটা হলো, যখন তুমি কোনো জায়গায় অংশগ্রহণ করবা, শুধুমাত্র জিততে পারাটাই কি সফলতাকে নির্দেশন করে, নাকি না, না। অংশগ্রহণ করে একটা পর্যায় পর্যন্ত যাওয়াটাও সফলতার একটা অংশ? হ্যাঁ, অংশগ্রহণ করে একটা পর্যায় পর্যন্ত যাওয়াটাও সফলতার একটা অংশ। কারণ দেখা যায় আমি একটা জিনিসে পার্টিসিপেট করছি, ওই জিনিসটা পার্টিসিপেট করার পরে আমি জানতে পারি যে হলো ওই জিনিসটা মানে কিভাবে ওই জিনিসটাতে সফল হতে পারবো আমি, বা ওই বিষয়টা আমাকে পরবর্তীতে ভবিষ্যতে আমাকে কিভাবে আরো মানে উন্নতির দিকে ধাবিত করতে পারে। যেমন আমি এই ডিবেটিং কম্পিটিশনে অংশগ্রহণ করছি, হয়তো আজ পারি নাই, কিন্তু আমার বিশ্বাস যে অংশগ্রহণ করতে করতে এমন একদিন আসবে যে নিশ্চয়ই আমি এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে হয়ে যাব, অ্যান্ড পাশাপাশি অ্যাওয়ার্ড অনেক জিততে পারবো, অ্যান্ড কম্পিটিশনেও সাফল্য অর্জন করতে পারবো। সো আমার কাছে হ্যাঁ। মনে হয় যে চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য। ওকে, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, দ্যাট ইজ অলসো রিলেটেড টু ডিবেট। তোমার কি মনে হয় ডিবেট তোমাকে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলোতে উন্নয়ন, মানে তোমার মধ্যে উন্নতি এনে দিয়েছে? অর্থাৎ ডিবেট তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমাকে কিভাবে হেল্প করতে পারে? পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন ডিবেট করি তখন আমাদের বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন হয়, যেগুলো আমাদের আহ, পারিপার্শ্বিক যে পড়াশোনা আছে ওগুলোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। তাছাড়া আমাদের একটা নিজস্ব দক্ষতা রয়েছে, সেটা হচ্ছে কথা বলার দক্ষতা। এই দক্ষতাটা আমার বিশ্বাস যে
আহ, আমি বিশ্বাস করি যে সকলের মধ্যে থাকে না, কিংবা প্রথম পর্যায়ে যারা কথা বলতে চায় বা মানে বক্তৃতা যে জিনিসটা, ওই জিনিসটা আর কি এই ডিবেটের মাধ্যমে উন্নয়ন করা যায়, যা মানে আগের চেয়ে আমার উন্নতি হয়েছে যে এই ডিবেট করার মাধ্যমে। তাছাড়া যেটা আগে বলছি যে এই ডিবেট করার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আমি জানতে পারি, যা আমার পারিপার্শ্বিক বিভিন্ন পড়াশোনা যে বিষয় রয়েছে ওই বিষয় রিলেটেড করে আমার পড়াশোনাটাকে আরো উন্নত ও সহজ করে দেয়, যা আমার জন্য ফলপ্রসূ হিসেবে দাঁড়িয়েছে এখন। ওকে, খেলাধুলার ব্যাপারে তোমার প্রিয় খেলা কি? প্রিয় খেলার মধ্যে রয়েছে ফুটবল অ্যান্ড ক্রিকেট, এই দুইটা খেলতে ভালো লাগে, যদিও ক্রিকেটে আমি অত ভালো পারি না, তবুও খেলতে ভালো লাগে। প্রিয় ফুটবলার? প্রিয় ফুটবলার লিওনেল মেসি। লিওনেল মেসি। আর্জেন্টাইন ফ্যান? হ্যাঁ। ওকে, প্রিয় ক্রিকেটার? প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান। ওকে, সো তোমার এই যে যেরকমই তোমার হয়তো তোমার রেজাল্টটা দুইটা সাবজেক্টের কারণে একদম তুমি যেরকম এক্সপেক্ট করছিলে সেরকম হয়নি, কিন্তু রেজাল্ট তো তোমার ভালোই হয়েছে। তো হ্যাঁ। তোমার মতো রেজাল্ট যদি অন্যরা করতে চায় বা যারা একটু এই মুহূর্তে পিছিয়ে পড়েছে, অর্থাৎ ভালো রেজাল্টের দৌড়ে একটু পিছিয়ে পড়েছে, তারা সামনের বছর কি করলে একটা সন্তোষজনক রেজাল্ট অর্জন করতে পারবে, সেই বিষয়ে তোমার তাদের প্রতি কি আহ্বান থাকবে বা কি চাও তুমি বলতে? যে ধরো তুমি একটা ফ্লোর পেলে, যে ফ্লোরে তোমার হাতে সেই অপশনটা আছে যে তুমি তোমার সম সহপাঠী যারা আছে বা একই ক্লাসে যারা পড়ে তোমার সারা বাংলাদেশে, তাদের প্রতি তোমার আহ্বানটা কি থাকবে বা কি করতে তুমি বলবা? ফার্স্টলি আমি যেটা বলবো যে সময়ের কাজ সময় করতে হবে। আমাদের স্কুলে আমাদের শিক্ষকরা অনেক সময় মানে প্রতিদিন যে বাড়ির কাজগুলো দেয় ওই বাড়ির কাজগুলো মানে নিয়মিত যে টাইম মাফিক দিয়ে থাকে ওই টাইমের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি অনেকে এই পরীক্ষায় আমি দেখছি যে অনেকে গাইড নোট ফলো করে, যা মানে পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও গাইড নোট একদম গাইডের উপরে একদম নির্ভরশীল থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আহ এরকম গাইডের উপর নির্ভরশীল না হয়ে আমাদের উচিত যে পাঠ্য বই যেটা আছে ওইটা ফার্স্ট টু লাস্ট একদম ভালোভাবে পড়া। কারণ আমরা যে হলো পাঠ্য বই আমরা যে পরীক্ষা দিব এই পরীক্ষা কিন্তু আমাদের পাঠ্য বই থেকে আসবে, এই গাইড থেকে আসবে না। গাইড শুধু চর্চার জন্য। তবুও আমি বলছি না যে গাইড আমাদের কেনা দরকার না, এই প্র্যাকটিসের জন্য এটা অনেক ভালো, বাট আমরা এই এই জিনিসটার উপরে যে একদম নির্ভরশীল হয়ে যাবে এটা না। আমাদের পাঠ্য বই ভালো করে ফার্স্ট টু লাস্ট পড়তে হবে, কারণ দিন শেষে এই পাঠ্য বই থেকে আমাদের কিন্তু সকল প্রশ্ন হবে। তাছাড়া আমাদের মানে পাঠ্য বই এমন ভাবে পড়তে হবে যাতে সকল বিষয়ে মোটামুটি জ্ঞান অর্জন বা মানে ধারণা থাকে একটা। অনেকে করে যে সকল বিষয় সবকিছু পাঠ্য বই সবকিছু শুধু মুখস্থ করে যায়। আমি যে কাজটা করি পরীক্ষার আগের দিন, আহ, পরীক্ষার আগের দিন বলতে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে কাজটা করি যে মুখস্থ না করে যে পুরো প্রশ্নটা একটা প্রশ্নের উত্তর কিরকম হবে এই উত্তরটা মানে ভালো করে বুঝে যায় যে কি কিভাবে লিখলে বা কোন জিনিসটা লিখলে এই জিনিসটা মানে আনসারটা ফুলফিল হবে, এই জিনিসটা আর কি দেখতে হবে। আর সর্বোপরি আমি বলতে চাই যে পাঠ্য বইয়ের বিকল্প কোনো কিছু নেই। তো পাঠ্য বই ভালো করে পড়তে হবে, অ্যান্ড এই পাঠ্য বই পড়ার মাধ্যমে আমরা একটা দিন শেষে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো, অ্যান্ড এটাই আমি বিশ্বাস করি। 2025 সালে 10 মিনিট স্কুলের কাছে তোমার কি প্রত্যাশা? 2025 সালে 10 মিনিট স্কুলের কাছে আমার একটাই প্রত্যাশা, যেভাবে আমার পাশে ছিল ওইভাবে যাতে আমার পাশে 2025 সালেও একইভাবে থাকে, অ্যান্ড আমি যেরকম রেজাল্ট করছি এর চেয়ে বেটার রেজাল্ট করতে তারা যেন আমাকে অনেক সাহায্য করে, এইটাই আমার চাওয়া। আমাদেরও তোমার কাছে একটা চাওয়া আছে, তুমি সামনের বার আরো ভালো রেজাল্ট করবা। যেই যেই সাবজেক্ট গুলোর জন্য তোমার মনে হচ্ছে যে তোমার রেজাল্ট এবার ভালো হয় নাই, সব সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করবা। কি রাখবা আমাদের কথা? ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা তোমাকে নিয়ে সামনের বছর আবার এরকম একটা সাকসেস সেলিব্রেশন করতে চাই। আমরা চাই তোমার সাথে কথা বলতে, আমরা চাবো তোমার ব্যাপারে জানতে, তুমি সামনের বছর কিভাবে কি করলা, কোন কোন জায়গাগুলোতে চ্যালেঞ্জ ছিল, কিভাবে সেই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করেছো। এই সমস্ত বিষয় কিন্তু আমরা সামনের বছরও তোমার কাছে শুনতে চাই। কি আমরা কি সেটা পাবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সামনের বছর এভাবে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং আমরাও, তুমি যাতে আমরা তোমার সমস্ত ভাবে পড়াশোনার ক্ষেত্রে তোমার পাশে থাকতে পারি, তোমার কাজে আসতে পারি, আমরাও সেই চেষ্টা করব। তুমিও আমাদের জন্য দোয়া করবে এবং তোমার বাবা মাকেও বলবে আমাদের জন্য যেন দোয়া করে সবাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।
ধন্যবাদ তানজিম তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার চলে যাব অহনা অরুণিমা সরকারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহনা অরুণিমা সরকার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তুমি কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ঠান্ডা কি একটু বেশি পড়ছে? না, এমনিই পড়ে আছি আর কি। আমার সামনে আচ্ছা। যে আমার গানের স্কুলে গানের পরীক্ষা, তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা। গানের পরীক্ষা, তুমি গান গাও? হ্যাঁ, ছায়ানটে শিখি। ছায়ানটের শিক্ষক। আচ্ছা, 27 নম্বরের ছায়ানট, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো কোন বিষয়টা, গানের কোন বিষয়টা তুমি শিখো একটু বলো তো? কোন, মানে রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল গীতি নাকি এখন আধুনিক? তো আমি তো এখন হচ্ছে সবকিছুই শিখছি। মানে আচ্ছা। রবীন্দ্র, নজরুল, লোক, তারপরে হচ্ছে সারগাম, সবই চলছে। আর সামনে হুম যে হুম। আমি প্রবেশে উঠবো, তখন আমাদেরকে হচ্ছে চুজ করতে হয় সাবজেক্ট। তো আমার ইচ্ছা আছে নজরুল সঙ্গীত মানে নিয়ে আর কি, মানে কাজ করার আর আচ্ছা, কি। কেন নজরুল সঙ্গীতের ব্যাপারে, বিশেষত্বটা কি? আম, কারণ হচ্ছে আমার মানে ছোটবেলা থেকেই তার যে কাজগুলো আমার খুব ভালো লাগতো, তার গানগুলো আচ্ছা। শুনতে। হুম। এছাড়াও হচ্ছে আমার যে তার গান করার জন্য হচ্ছে যে মানে গলার যে স্ট্রাকচার লাগে, আমার মনে হয় আমি মানে অনেক ভালো আর কি গাইতে পারি, এজন্যই আর কি। না, তুমি যেহেতু নজরুল সঙ্গীত গাবা, নজরুলের গান অবশ্যই অনেক বেশি গলার কাজ আছে, এবং এটার হ্যাঁ। জন্য খুব বেশি স্কিল যে লাগে, এটা মোটামুটি কম বেশি যারা আমরা নজরুল সঙ্গীত শুনেছি আমরা কিন্তু জানি। তো যাই হোক, তোমার জন্য শুভকামনা, আগাম শুভকামনা তোমার গানের ক্যারিয়ার নিয়ে। এখন আমরা তোমার একাডেমিক ক্যারিয়ার নিয়ে গল্প শুনবো। তো এখন তুমি আমাকে একটু বলো তো না, এই যে তোমার 2024 সাল, এই সালটা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে তোমার জন্য কেমন ছিল? তো প্রথম থেকে যে মানে আমরা একরকম ভাবে পড়াশোনা করেছি, আর পরে শেষের দিকে এসে হচ্ছে আমাদেরকে মানে আবার আগের মতো আর কি পড়াশোনাটা করতে হয়েছে। তো বলতে গেলে খারাপ ভালো দুই রকমের এক্সপিরিয়েন্সই হয়েছে। তো শেষের দিকে গিয়ে অনেক বড় একটা ধাক্কা আমরা সবাই খেয়েছি, আর এজন্য নার্ভাসও হয়ে গিয়েছিলাম। কিন্তু আহ, পরে হচ্ছে শেষমেশ হচ্ছে সব রকমের মানে বাধা উপেক্ষা করে আর কি হচ্ছে ভালো রেজাল্ট করতে পেরেছি, এটাই আর কি। এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, স্পেসিফিক কোন কোন সাবজেক্ট গুলো তোমার জন্য চ্যালেঞ্জিং ছিল? স্পেসিফিক বলতে গেলে হচ্ছে আমাদের যে ওয়েলবিং, এরপরে হচ্ছে জীবন ও জীবিকা, এরকম ধরনের যে মানে সাবজেক্ট গুলো রয়েছে, এগুলোতে একটু সমস্যা ছিল। কিন্তু আমি হচ্ছে আর কি আমার শিক্ষকদের যারা ছিলেন তাদের কাছ থেকে হচ্ছে পর্যাপ্ত সাহায্য নিয়ে আমি এগুলোর মানে বাধা সব উপেক্ষা করে মানে ভালো রেজাল্ট করতে পেরেছি। ওকে। আচ্ছা, এবার তোমার গানের গল্প শুনলাম, তোমার পড়াশোনার গল্প শুনলাম। তোমার জন্য আমার একটা একই প্রশ্ন। সেটা হচ্ছে, যারা পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন রকমের মানে চ্যালেঞ্জ ফেস করে, পড়াশোনা বিষয়টাই তো আসলে চ্যালেঞ্জিং। কোনো কোনো সাবজেক্ট অবশ্যই। আসলে আমাদের জন্য এত চ্যালেঞ্জিং হয় যে আমরা সারা জীবন সেই সাবজেক্টটা থেকে পালাতে চাই। আমি যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি ম্যাথ দেখলেই পালাইতাম। ম্যাথের নাম শুনলে আমার মনে হতো আমার শরীরের টেম্পারেচার কয়েক ডিগ্রি বেড়ে গেছে। সবসময় একটা ভয় ভয় কাজ করতো। যত প্রিপারেশন নিয়েই যায় না কেন, কোয়েশ্চেন পেপার দেখলে মনে হতো আমি কি এটা পারবো। অঙ্ক শুরু করার মাঝখানে, কিন্তু আমরা অঙ্ক শুরু করার পর মাঝখানে গিয়ে মনে হতো যে এরপরে কি হবে, এর পরের স্টেপটা যেন কি। তো এই যে এই সমস্ত চ্যালেঞ্জ গুলো, এগুলো কি তুমি কখনো ফেস করেছো? বা এগুলো যারা ফেস করে, এগুলো এগুলোকে তাড়ানোর জন্য, এগুলোকে ড্রাইভ করার জন্য তোমার কি মনে হয় কি করা উচিত? প্রথমত নিজের প্রতি বিশ্বাসটা সবচেয়ে জরুরি। যে এরকম মাইন্ডসেট থাকতে হবে যে আমাকে পারতে হবে, আমি পারবো। যত ধরনের বাধাই আসুক না কেন সবগুলোকে আমি ফেস করব, সেগুলোকে আমি সলভ করে সামনে এগিয়ে যাব। তো এটা অত্যন্ত জরুরি। সেলফ কনফিডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপরে হচ্ছে আহ যে সকল সাবজেক্টগুলোতে আমার সমস্যা হচ্ছে, সেগুলোতে কি কি সমস্যা হচ্ছে সেগুলো পয়েন্ট আউট করে প্রশ্ন করতে পারতে হবে। অনেকেই আছে, আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেল, এমনকি আমি নিজেও এক সময় এরকম ছিল যে আমার একটা প্রশ্ন মাথায় এসেছে ক্লাসে, সবাই সেটা আমার মনে হচ্ছে বুঝতে পারছে, তাই আমি ভয় পেয়ে সেটা আর টিচারকে আমি বললাম না। মানে
ওই জিনিসটা আমার পরে আর সলভ হলো না, এরকমও হয়েছে। কিন্তু পরে গিয়ে আমি বুঝেছি যে সেটা আসলে খুবই বড় ভুল। যখনই যেরকমই প্রশ্ন মাথায় আসুক না কেন, সেটা করে ফেলতে হবে, মানে সাহস নিয়ে করে ফেলতে হবে। এটা অনেকেই পারে না, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে। আর যেরকমটা বললাম, আমি নিজেও এরকম ছিলাম, তো প্রশ্ন করতে পারতে হবে। এছাড়া আমাদের যে হচ্ছে একটু আগে যে তানজিম ভাইয়া বললো, যে আমাদের পাঠ্যপুস্তক যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে ভালো করে পড়তে হবে। গাইডের উপর যে নির্ভরশীল আর কি হওয়া যাবে না। পাঠ্যপুস্তকের প্রতিটা জিনিস হচ্ছে আর কি কি কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে আমরা পরীক্ষা দিতে যাব, তাহলে আমাদের পরীক্ষা সবচেয়ে ভালো হবে, এটাই আর কি। অনলাইন ক্লাস করতে তোমার কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়, বা কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্যারা দেয়? অনলাইন ক্লাসে বলতে গেলে হচ্ছে যখন নেট প্রবলেম হয় তখন একটা সমস্যা হয়। আবার হচ্ছে ওই যে নোটস গুলো যদি অফলাইনে মানে আমার চোখের সামনে না থাকে তখন একটা সমস্যা, অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, এটাই আর কি। আচ্ছা, তার মানে স্ক্রিনের সামনে তাকানো এবং টেবিলের দিকে তাকানোর একটা কম্বিনেশন যদি করা যায় খুব ভালো হয়, তাই তো? হ্যাঁ, মানে সামনে আমার নোটস গুলো থাকবে আর সামনে হচ্ছে স্ক্রিনে আমার ক্লাস হবে, এরকম হলে খুবই সুন্দর দেখি হবে। তোমার চোখের যন্ত্রণা আমরা একটু কমাইতে পারি কিনা সামনের বছর। যাই হোক। আচ্ছা, তুমি যখন অনলাইনে ক্লাস করো, তুমি কোন ধরনের ডিভাইসে সাধারণত ক্লাস করো? মোবাইল ফোন না ল্যাপটপ? সাধারণত হচ্ছে কম্পিউটারে ক্লাস করি। কম্পিউটারে ক্লাস করো, আচ্ছা। যখন কম্পিউটারে ক্লাস করো তখন তোমার মনে হয় না যে একটু অন্যান্য সাইট গুলো ব্রাউজ করি, একটু ফেসবুকে যাই, একটু ইউটিউবে যাই, একটু গেম খেলি বা এরকম কোনো কিছু? যখন আর কি ক্লাস হয় তখন এগুলোতে আর কি যাওয়া হয় না, মানে পুরো মনোযোগটা আর কি ক্লাসের উপরেই থাকে। পুরো মনোযোগ ক্লাসে কি রাখা সম্ভব হয় পুরোটা সময়? হ্যাঁ, কারণ হচ্ছে টিচাররা এত সুন্দর করে বুঝান আমাদেরকে পড়া, যে হচ্ছে আর কি ফোকাসটা শেষ পর্যন্ত আর কি রাখা যায়। কোন টিচারের ক্লাস সবচেয়ে ভালো লাগে? সব টিচারদের ক্লাসই হচ্ছে মোটামুটি বেশ ভালো লেগেছে। এটা রাজনৈতিক উত্তর হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, আমি বলে দিব তোমার সব টিচাররাই ভালো, এটা তুমি বলেছো। যাই হোক, কোন স্পেসিফিক সাবজেক্ট যেটা তোমার জন্য একটু বেশি ভালো লাগে অন্যান্য সাবজেক্টের থেকে? স্পেসিফিক বলতে গেলে সায়েন্সটা ভালো লাগে। সায়েন্স ভালো লাগে। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে দেখি যদি সায়েন্টিস্ট বা ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, এই তিনটার মধ্যে কিছু। সায়েন্টিস্ট অথবা ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, ওকে, গুড। আচ্ছা, এবার তুমি বলো, এই ধরো অনলাইন ক্লাস করার সময় বা অফলাইন ক্লাস করার সময়, যে কোনো সময় তুমি যখন বললা যে তুমি কনসেন্ট্রেশন ধরে রাখো বা তোমার মনোযোগটা অন্যদিকে যায় না, এইটার মানে রহস্যটা কি? কিভাবে অন্যরাও তোমার মতো যখন অনলাইনে ক্লাস করবে, তারা ডিস্ট্রাক্টেড যাতে না হয়, অমনোযোগী না হয়, অন্যদিকে মন যেন না যায়, কিভাবে তারা এই জিনিসটা মোকাবিলা করতে পারে? প্রথমত অনলাইন ক্লাস হওয়ার আগে অনেক সময় দেখা যায় যে আমাদের স্কুল হয়, তারপরে সারা দিন শেষে আমরা বাসায় এসে তারপর অনলাইন ক্লাসটা করতে বসি। আমার ক্ষেত্রে আর কি যাওয়া হয়, আমার স্কুল শুরু হয় হচ্ছে 11:30 থেকে আর শেষ হয় হচ্ছে 5টায়। বাসা আসতে আসতে ওই 5:30 বেজে যায়। এরপরে ফ্রেশ হয়ে হচ্ছে খেয়ে দিয়ে আমাকে আবার এখানে 10 মিনিটে ক্লাস করতে হয় আর কি, মানে সারা দিনের ভোগান্তি শেষে আর কি মানে অনলাইনে আর কি ক্লাসটা করতে হয়। তো প্রথমত বলবো যে ক্লাসটা করার আগে একটু মানে ফ্রেশ হয়ে নিতে হবে খুব ভালো করে, মানে হচ্ছে 10 মিনিট আমি একটু যদি শুয়ে থাকি, তারপরে আমার একটু ফ্রেশ লাগবে, তাহলে আমার ক্লাসটা করতে ভালো লাগবে, আমার ফোকাসটা মানে বেশিক্ষণ ধরে ধরে রাখা যাবে আর কি, মানে সব ধরনের যে মানে পরিশ্রমটা হলো সারাদিন সেটা আর কি হচ্ছে চলে যাবে। এইভাবে করে আমি ক্লাস করি, আর এই জন্যই আমার শেষ পর্যন্ত আর কি ফোকাসটা থাকে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, তুমি পড়ার টেবিলেই তো ক্লাস করো নাকি? সোফায় হ্যাঁ। বসে বা বিছানায় বসে তো ক্লাস করো না? না। গুড। আচ্ছা, এই এই কোয়েশ্চেনটা আমি আভাকেও করতে চাই, তানজিমকেও করতে চাই। আভা, তুমি কি পড়ার টেবিলে বসে ক্লাস করো? হ্যাঁ। আচ্ছা, তানজিম? আর বসে করলে আমি ঘুমিয়ে পড়ি, আমার সহজে অনেক ঘুমাই। আচ্ছা, না এটা খুব কমন সমস্যা। একটু পড়ার টেবিল ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে ক্লাস করতে বা পড়তে বসলে একটু তো ঘুম পাবেই। তানজিম, তুমিও কি সেম? হ্যাঁ, পড়ার টেবিলেই সেম। গুড, ভেরি গুড। তো এখান থেকে কিন্তু আমরা সবাই একটা জিনিস মানে খুব সহজেই বুঝতে পারি যে পড়াশোনার জায়গা কিন্তু পড়ার টেবিল, সেটা অনলাইনেই হোক আর সেটা অফলাইনেই হোক। আমি যদি পড়ার টেবিল ছাড়া অন্য কোনো জায়গায় অনলাইনে ক্লাস করছি বলে বিছানায় শুয়ে শুয়ে যদি ক্লাস করি, অথবা সোফায় বসে বসে ক্লাস করি, অথবা আরো 10টা কাজ দেখতে দেখতে যদি ক্লাস করি,
তাহলে কিন্তু অনলাইনে হোক আর অফলাইনে হোক কোনো জায়গায় মনোযোগ ধরে রাখা সম্ভব না। তো মনোযোগ ধরে রাখার কিন্তু আমরা একটা উপায়, সহজ উপায় পেয়ে গেলাম। সেটা হলো কি, আমাদেরকে ক্লাসের মধ্যে বসতে হলে পড়ার টেবিলে বসেই অনলাইনে ক্লাসটা করতে হবে। আচ্ছা, অহনা, তোমার কাছে আমার শেষ প্রশ্ন আজকের জন্য। হোয়াট ইফ তোমাকে বলা হলো যে এই তোমার সাথে যারা এই বছর পড়াশোনা করেছে, যারা অতটা ভালো রেজাল্ট করতে পারেনি অথবা তাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা পারফর্ম করতে পারেনি, অনেকে আছে আমাদের সাথে যারা এই মুহূর্তে এই লাইফটাতে যুক্ত হয়ে আছে, তাদের মধ্যে অনেকেই আছে যে অনেক এফোর্ট দিয়েছিল, অনেক পড়াশোনা করেছে, অনেক খাটাখাটনি করেছে, কিন্তু আলটিমেটলি যেই রেজাল্টটা তারা এক্সপেক্ট করেছিল তারা সেটা সামহাও অ্যাচিভ করতে পারে নাই, অথবা হয়তো অল্পের জন্য খুব ভালো রেজাল্টটা হয় নাই। তো এই ধরনের মানুষদেরকে বা এই ধরনের ছাত্রছাত্রীদেরকে কিভাবে তুমি সামনের বছর তারা যেন এই সিচুয়েশনটাকে ওভারকাম করে আবার পুনরুজ্জীবিত হয়ে একদম দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, সেই বিষয়ে যদি তুমি একটু বলতা। তো একটু আগে হচ্ছে এরকম ধরনের একটা প্রশ্ন আপনি আমাকে করেছিলেন। তো তখন আমি যেরকমটা বলেছিলাম যে হচ্ছে সেলফ কনফিডেন্স দরকার আছে, মানে যখন হচ্ছে অনেক বড় একটা ডাউনফল হয়, মানে আমি বুঝতে পারছি যে অনেক আমি ইনপুট দিলাম, আমার আউটপুট আসলে এতটুকু, তাহলে অবশ্যই আমার খারাপ লাগবে যে আমি এত পড়াশোনা করলাম কিন্তু রেজাল্ট আমার আশানুরূপ হলো না। তখন অবশ্যই হুম। খারাপ লাগবে। তো প্রথমত হচ্ছে সিচুয়েশনটাকে আমাকে মেনে নিতে হবে, কারণ এটাই তো সত্যি আমার চোখের সামনে হচ্ছে। তো দ্বিতীয়ত হচ্ছে ভেঙে পড়া যাবে না, আর কি হচ্ছে আশা রাখতে হবে, মানে আশা রাখাটা আসলে জরুরি। আর নিজের প্রতি কনফিডেন্স লাগবে। আর এরপরে হচ্ছে যে বললাম, প্রশ্ন করতে হবে, যেই জায়গায় আমার সমস্যা হয়েছে আমাকে খুঁজে বের করতে পারতে হবে, বুঝতে হবে সেটা। তারপর আচ্ছা, আমার তুমি টিচারকে আমাকে প্রশ্ন করতে হবে। কনফিডেন্সের কথা বললা, একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ। তুমি আমাকে কনফিডেন্সের কথা বললা। কনফিডেন্স আসলে রাখতে হবে, কথাটা বলা তো খুব সহজ যে কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্সটা আসবে কোত্থেকে, তো কিভাবে নিয়ে আসতে এটা পারি? এটা মনে আসলে করো হচ্ছে আমি একেবারেই পড়াশোনা করিনি, আমার রেজাল্টের অবস্থা খুব একটা ভালো না, বাট এই বছর আমি চাচ্ছি যে একটা ফাইট ব্যাক করতে, আমি একটা কামব্যাক কামব্যাক চাচ্ছি, আমি করতে, একটা। কামব্যাক রাইট, করতে। রাইট। সো আমি এই কামব্যাকটা কিভাবে করতে পারি? আমার কনফিডেন্স লেভেল মনে করো একদম নেই, মানে একদম জিরো, নেক্সট টু জিরো। তো এখন আমি কিভাবে আমার হারানো কনফিডেন্সটা ফিরিয়ে আনতে পারি, সেই বিষয়ে বলো। তো প্রথমত হচ্ছে আমি এখন যে অবস্থাটায় আছি আর কি, আমি তো একদম অনেক খারাপ অবস্থায় নেই, এমন তো না যে হচ্ছে আর কি আমি 3 বেলা ভাত খেতে পারছি না, আর হচ্ছে আমার অবস্থা হচ্ছে মানে মানে রাস্তায় যেসব শিশু যারা রয়েছে তাদের মধ্যে অনেক খারাপ, তাই তো? মানে তা তো আর না, মানে আমি যথেষ্ট ভালো আছি। যে আমি এতটুকু যে ভালো আছি সেটা নিয়ে আমাকে প্রথমত গ্রেটফুল হতে হবে। তো মানে ঈশ্বরের কাছে আমাকে বলতে হবে যে তুমি আমাকে অন্তত যা দিয়েছো সেটা তুমি অবশ্যই আমাকে ভালো দিয়েছো, আমি এটার জন্য খুবই গ্রেটফুল, আমি এটার জন্য খুবই কৃতজ্ঞ। তো মানে আমি এখন যে অবস্থায় আছি সেটা নিয়ে আমাকে প্রথমত গ্রেটফুল হতে হবে, কারণ আমি যে অবস্থায় আছি, আমি 3 বেলা ভাত খেতে পারছি, আমি হচ্ছে পরিষ্কার পানি পান করতে পারছি, আমি হচ্ছে আমার বাবা মাকে আমি যা বলছি তারা আমাকে তখনই তাই এনে দিচ্ছে। এই অবস্থাটা মানে দুনিয়াতে সবার কিন্তু নেই, আমার যেহেতু আছে সেটা নিয়ে আমাকে হচ্ছে প্রথমত গ্রেটফুল হতে হবে। তাহলে অনেকটা কাজ সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাকে মেনে নিতে হবে যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, এখন সামনে আমার পুরো জীবন পড়ে আছে, সেটা নিয়ে আমি এখন শুধু চিন্তা করব। তারপরে হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন ইন্সপিরেশনাল যে মানুষজন রয়েছেন, যেমন আয়মান সাদিক ভাইয়া, মঞ্জুরি আপু, তাদের থেকে ইন্সপিরেশন নিতে হবে। তারা কিভাবে তাদের লাইফে হচ্ছে তাদের চ্যালেঞ্জকে কিভাবে ফেস করেছে, কিভাবে সেগুলো সলভ করেছে, সেগুলো আমি ভিডিও দেখবো। মানে তারপরে হচ্ছে পডকাস্ট শুনবো, ইন্সপিরেশনাল পডকাস্ট শুনবো। তারপর হচ্ছে সেলফ জার্নাল করব, সেলফ গ্র্যাটিটিউড করব, প্রতিদিন একটা লাইন করে লিখবো যে আই এম গ্রেটফুল ফর দিস, আই এম গ্রেটফুল ফর দ্যাট। প্রতিদিন একটা করে লাইন লিখবো। এভাবে নিজের জীবনকে ভালোবাসবো, তাহলেই হচ্ছে আমি সামনে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ অরুণিমা, তুমি অনেক সুন্দর সুন্দর কিছু পয়েন্ট আমাদেরকে দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস তোমার কাছ থেকে শেখার আছে। যেমন একটা কথা বললা যে মোবাইল ফোন তো সবাই ইউজ করে, মোবাইল ফোন ইউজ করতে গিয়ে অনেকে অনেক রকমের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু আসলে কাজের জিনিস নিয়ে খুব কম মানুষই ঘাটাঘাটি করে। যে জিনিসগুলো আসলে লাইফের ডেভেলপমেন্টের জন্য দরকার, সেই বিষয়গুলো আসলে মানুষ কোনো না কোনো কারণে ওভারলুক করে যায়। তারপর তুমি যে ইন্সপিরেশন নেওয়ার কথা বলেছো, সেটা খুব সুন্দর। এই যে তুমি বলেছো যে নিজের ব্যাপারে জাজ করতে শেখা, নিজেকে জাজ করতে শেখা, নিজের মানে কোন কোন জায়গাগুলোতে নিজের ইমপ্রুভমেন্ট দরকার
কোন কোন জায়গাগুলোতে স্ট্রেংথ আছে এগুলোকে আইডেন্টিফাই করা, এবং স্ট্রেংথ গুলোকে ক্যাপিটালাইজ করে দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করা, এগুলো নিঃসন্দেহে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা এই মুহূর্তে এই লাইফটা দেখছে তাদের জন্য অনেক অনেক উপকারী হবে। কারণ আমরা আসলে সবসময় চাই আমরা ভালো রেজাল্ট করব, আমরা আসলে সবসময় চাই আমরা ভালো নাম্বার পাবো, কিন্তু আমরা আসলে এই ভালো নাম্বার বা ভালো রেজাল্ট এটার জন্য যে এফোর্টটা দিতে হয় সেটা কিন্তু আসলে আমরা হারিয়ে ফেলি। অনেকের কাছে মনে হতে পারে যে আসলে রেজাল্ট 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 এই জিনিসটা আসলে আমাদের শৈশবকে, আমাদের কৈশোরকে বা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিয়েলিটি কিন্তু এটাও যে আমি যদি এই রেজাল্ট গুলো কোনো একটা আবেগী কারণে বা কোনো একটু কোনোভাবে ডিমোটিভেটেড হয়ে আমি যদি আমার রেজাল্ট থেকে অনেক বেশি বিচ্যুত হয়ে যায়, সামনের জীবনটা কিন্তু আমার জন্যই কঠিন হয়ে যাবে। তো এই জন্য জীবনকে সহজ করার অন্যতম উপায় হলো একজন ছাত্র হিসেবে বা একজন ছাত্রী হিসেবে এই ছাত্র অবস্থায় যে সময়টা আমরা কাটাচ্ছি এটার সর্বোত্তম ব্যবহার করা। এবং এটা সর্বোত্তম ব্যবহার সেবা তখনই নিশ্চিত হবে যখন আমি আমার নিজের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করব। আমি যখন এটা চিন্তা করব যে আমার আসলে সর্বক্ষেত্রে ডেভেলপমেন্ট করা দরকার। পড়াশোনা, একাডেমিক রেজাল্ট মানুষের একটা বিষয়, কিন্তু আত্মিক যে শুদ্ধতা অথবা ইন্টেলেকচুয়াল যে পিউরিটি এই জিনিসগুলো কিন্তু আসলে শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে আসে না। এগুলোর জন্য জ্ঞানের চর্চা করা লাগে। জ্ঞানের চর্চা অনেকভাবেই করা যেতে পারে। একটা সিম্পল ভিডিও দেখেও করা যেতে পারে, একটা বই দেখে করা যেতে পারে, কারোর কথা শুনে করা যেতে পারে। তুমি যেরকম পডকাস্টের কথা বললা সেটাও একটা ইন্সপিরেশনের ব্যাপার আছে। আমরা আসলে আমাদের রিসোর্স গুলোকে শুধুমাত্র সঠিক ইচ্ছার অভাবে, মানে সদিচ্ছার অভাবে অনেক সময় আমরা আমাদের সামনে থাকা রিসোর্স গুলো আসলে খুঁজে পাই না। তো এই তোমাদের তিনজনের সাথে কথা বললাম, তোমরা তিনজন এখন আজকে এই অবস্থায় আছো ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে। তোমরা আগামী দিনে গিয়ে কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করবা অথবা নিজের কোনো প্রতিষ্ঠান দিবা। তো একটা সময় কিন্তু দেশ গড়ার বা দেশ পরিচালনা করার ভার তোমাদের হাতেই চলে যাবে। তো দেশ পরিচালনা করা বা যে কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে জ্ঞান, যে স্কিল, যে পার্টিকুলার এক্সপার্টাইজ গুলা দরকার হয় এগুলো কিন্তু আসলে তোমাকে অর্জন করতে হবে তোমার ছাত্র অবস্থাতেই। এবং সেটার জন্য তুমি তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যখন তুমি অন্যান্য বিষয়গুলোতে আরো বেশি ইনভলভ হবা তখন কিন্তু তুমি আসলে রিয়েলাইজ করতে পারবা যে আসলে সবসময় শুধু ভালো রেজাল্ট দিয়েও আসলে কাজ হয় না, তার সাথে সাথে কিন্তু স্কিল থাকাটাও জরুরি। যাই হোক, তোমাদের তিনজনের সাথে কথা বলতে পেরে আমাদের অনেক ভালো লাগলো। তোমরা আমাদেরকে কিছু কোয়েশ্চেন করতে চাও বা তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে আমাদের জন্য? আভা, তানজিম, অহনা, যে কেউ, আমাদের কাছে তোমাদের কোনো প্রশ্ন যেটার উত্তর তোমরা শুনতে চাও? নাই? কোনো প্রশ্ন নাই? ভাই একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। শিওর। আমাদের 2025 সালে অনলাইন ব্যাচে যে ক্লাসগুলো হবে, আমাদের অ্যাডভাইজর যে ভাইয়াগুলো আছে ওনারা বলছিলেন যে সপ্তাহের মধ্যে এমন কয়েকটা দিন থাকবে যে দুইটা করে ক্লাস হতে পারে। তো ওই দুইটা ক্লাস আমাদের উইকেন্ডে রাখলে ভালো হতো, যেমন শুক্রবার বা শনিবার, কারণ এই দিনগুলোতে আমাদের স্কুলের পড়ার প্রেশারটা অনেক কম থাকে। নোটেড, মনে রাখলাম। আমাদের স্বল্প ক্যাপাসিটির মধ্যে আমরা যদি দেখি যে আমাদের জন্য এটা অ্যারেঞ্জ করা পসিবল হচ্ছে, আমরা অবশ্যই চেষ্টা করব। কোনো কারণে যদি একদম শুরুতেই এটা ইমপ্লিমেন্ট না করতে পারি তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের কিছু সীমাবদ্ধতাও থাকে সবসময়। তারপরও আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব তোমার এই কথাটা রাখার। বাকি যে দুজন আছো, আভা এবং অহনা, তোমাদেরও কি সেম ডিমান্ড? আসলে এটা হলে ভালো হতো আর কি। আভা? হ্যাঁ, এটা হইলে আসলে ভালো হতো। আচ্ছা, তার মানে যেদিন দুইটা করে ক্লাস কারণ থাকবে তোমরা চাচ্ছ উইকেন্ড গুলোতে দুইটা করে ক্লাস থাকতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবে। আর কোনো কিছু আমাদের কাছে, আর কোনো ডিমান্ড? আর কোনো ডিমান্ড নাই? না ভাইয়া। তানজিমেরও? ওকে, নসিরেরও নেই, তানজিমেরও নেই। ওকে, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং সেই সাথে তোমাদের তিনজনকেই ধন্যবাদ, তোমরা আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছো। আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। এবং আমার বিশ্বাস যারা এই মুহূর্তে তোমাদের সাথে এই ভিডিওটা দেখছে তারাও অনেক কিছু জানতে পেরেছে, তাদেরও অনেক জীবনে অনুপ্রেরণা আসবে এখান থেকে। আর সর্বোপরি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে জীবনের যেই অবস্থায় তুমি এখনো থাকো না কেন, এই মুহূর্তে তুমি যেখানেই আছো না কেন, যেভাবেই আছো না কেন, যত খারাপই তোমার অবস্থা থাকুক না কেন, দেয়ার ইজ অলওয়েজ এ চান্স টু মেক এ কাম ব্যাক। যেটার জন্য শুধুমাত্র এবং শুধুমাত্র প্রয়োজন তোমার একটা সদিচ্ছা,
একটা সদিচ্ছা, একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আজকে থেকেই। তো সবাই আমরা চেষ্টা করব যে সামনের বছর, এই বছর আমরা যারা খুব ভালো রেজাল্ট করতে পারিনি, আমরা যেন সামনের বছর আমাদের যে কাজ ছাত্র হিসেবে বা একজন ছাত্রী হিসেবে পড়াশোনা করা, সেই কাজটা যেন আমরা ঠিকঠাক মতো করি। এবং শুধু পড়াশোনাই না, আমরা আমাদের কর্মকাণ্ডকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজেও মানে নিয়ে যাব। সেখানেও আমাদের যে জ্ঞানের শাখা প্রশাখা আছে সেগুলোও আমরা বিচরণ করব, সেখান থেকেও আমরা অনেক কিছু শিখবো। সর্বোপরি একজন স্কিলড এবং এট দ্য সেম টাইম লরেট একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার একটা প্রয়াস গড়ে তুলবো। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আমাদের লাইভে থাকার জন্য ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।